হ্যালো মুভি লাভার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দুর্দান্ত অ্যাকশন থ্রিলার মুভির বাংলা এক্সপ্লেনেশন করতে চলেছি। এক সিকিউরিটি গার্ড তার ছেলের হত্যার প্রতিশোধ নিতে পুরো সমস্ত লস অ্যাঞ্জেলেস গ্যাংয়ের ঘুম হারাম করে দেয়। যদি দেখতে চাও কি কুখ্যাত উপায়ে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেয়, তাহলে বসে পড়ো আজকের মুভিটির এক্সপ্লেনেশন দেখতে। তবে চ্যানেলটি যেহেতু নতুন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর এই চ্যানেলটিতে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন আসতে চলেছে। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই অ্যাকশন দুর্দান্ত থ্রিলার মুভিটি। মুভি শুরুতে আমরা দুজন লোককে দেখতে পাই যারা ফোর্টিকো কোম্পানির টাকা ভর্তি ব্যান নিয়ে কোথাও যেন যাচ্ছিল। মূলত ফোর্টিকো কোম্পানি হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, তাদের প্রধান কাজ হচ্ছে মূলত বড় বড় কোম্পানির টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু যাওয়ার পথে কিছু লেবার তাদের পথে একটা ট্রাক দিয়ে আটকে দেয়। আসলে তারা লেবার ছিল না, তারা এখানে ডাকাতি করতে এসেছিল। কিছু বুঝে ওঠার আগে সেই ডাকাতগুলো ব্যানে থাকা লোকদের উপর বন্দুক তাক করে এবং দুর্বৃত্তদের মধ্যে একজন সেই ব্যানের দরজা কাটতে থাকে। দরজা কাটার পর সেই ব্যানের লোকদেরকে নিচে নামায় এবং সমস্ত টাকা পয়সা লুট করতে থাকে। টাকা লুট করার পর সেই দুর্বৃত্তরা সেই ব্যানে থাকা দুজন এবং এক পথচারীকে মেরে ফেলে। আর এই পথচারীকে কিন্তু ভোলা যাবে না। দৃশ্য পরিবর্তন করে আমাদেরকে কিছু মাস পরের সিন দেখানো হয়, যেখানে প্যাট্রিক নামে একজন ব্যক্তি সেই ফর্টিকো কোম্পানিতে সিকিউরিটি গার্ডে জবের জন্য ইন্টারভিউ দিতে আসে। এখানে আমরা ফর্টিকো কোম্পানির উচ্চপদের কর্মকর্তা ডেইরিকে দেখতে পাই, যে প্যাট্রিকের আবেদন করা সিভির মাধ্যমে জানতে পারে যে প্যাট্রিক আগে ইউরোপে একটি এজেন্সিতে কাজ করত। এটা তাদের জন্য খুব ভালো খবর ছিল, কারণ তাদের এই কাজের জন্য খুব প্রফেশনাল লোক প্রয়োজন। ডেইরি প্যাট্রিকের বিবাহিত অবস্থা জানতে চাইলে প্যাট্রিক বলে সে বর্তমানে অবিবাহিত এবং ডিভোর্স, যা শুনে ডেইরি আরো বেশি খুশি হয়ে যায়, কেননা এই কাজে অনেক ঝুঁকি রয়েছে। আর প্যাট্রিকের পরিবার না থাকা সে নিশ্চিন্তে এই কাজগুলো করতে পারবে। এরপর প্যাট্রিকের সাথে বুলেট নামে একজন দেখা করতে আসে। বুলেট প্যাট্রিককে বলে এই জবটা পাওয়ার জন্য তোমাকে কিছুটা পরীক্ষা দিতে হবে, যেখানে তোমাকে মিনিমাম 70% মার্ক তুলতে হবে। এরপরে শুরু হয় প্যাট্রিকের সেই পরীক্ষা, যার মধ্যে ছিল রানিং, শুটিং এবং ড্রাইভিং, আরো নানান অনেক পরীক্ষা ছিল। সকল পরীক্ষা দেওয়ার পর প্যাট্রিকের মার্কস আসে 70%, যা এই জব পাওয়ার জন্য পারফেক্ট ছিল। প্যাট্রিককে বুলেট একটি নাম দেয়, তার নাম দেয় এজ। এরপর বুলেট প্যাট্রিককে সবার সামনে তাকে এজ নামে পরিচয় করিয়ে দেয়। এরপর এজকে তার অস্ত্র দেয়, যার ফলে এজ আজকে থেকে কাজ শুরু করতে পারবে। অন্যদিকে আমাদের ডেভ এবং তার পার্টনার জনকে দেখানো হয়, যারা আজকে একটি জায়গায় টাকা ডেলিভারি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে তাদের সাথে আজকে বুলেটও যাবে। বুলেট এই ডেলিভারিটা করার জন্য ডেভের পার্টনারকে বদলে দেয় এবং এজকে সাথে করে নিয়ে যায়। এটা শুনে ডেভ এজকে বলতে থাকে, তোমার কোনো আইডিয়াই নেই যে এই জবটা কতটা ভয়ানক। এজ উত্তরে বলে, তুমি ঠিকই বলেছ, আমার আসলেই কোনো আইডিয়া নেই যে এই জবটা কতটা ভয়ঙ্কর। তারা তিনজন একটি মালিক স্ট্র্যাপ নিয়ে বেরিয়ে পড়ে, যার ড্রাইভিং এ ছিল ড্রেভ। ড্রেভের পাশে বসে ছিল এস এবং তার পিছনে ছিল বুলেট। ড্রেভ এসকে বলতে থাকে, কিছু মাস আগে যে একটা টাকার ব্যান্ড ডাকাতি হয়েছিল সেটা মূলত আমারই চালানোর কথা ছিল, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে আমি সেই দিন ওই ব্যান্ডটি চালাতে পারিনি, যার কারণে আজ আমি বেঁচে আছি। এই কথা শুনে এইচ ড্রেভের উপর সন্দেহ করতে থাকে। এরপর এইচ এবং বুলেট একটি বিল্ডিং এ প্রবেশ করে এবং তাদের কাজ শেষ করে নিরাপত্তা অফিসে চলে আসে। সেই অফিসে তাদের টাকার ব্যান্ড সম্পূর্ণ চেক আপ হয়। তাদের অফিসে সিকিউরিটি গার্ডের সিস্টেম অনেক কড়া ছিল। এরপর বুলেট এইচ সহ তার সকল সাথীদের নিয়ে একটি রুমে প্রবেশ করে। সেখানে তারা কাজ করার শেষে একটু মজা মাস্তি করে। সেই রুমে প্রবেশ করার আগে তাদের আইডি কার্ডটি পাঞ্চ করে একটি বোর্ডে রেখে দিতে হয়। একে একে যখন সবাই সেই রুমে প্রবেশ করে, তখন বুলেট এইচকে সেই রুমে প্রবেশ করতে বলে। এইচ তার আইডি কার্ড রেখে আসার কথা বলে সেই সেখানে থাকা সকল আইডি কার্ডগুলো মনোযোগ দিয়ে দেখতে লাগে। আর এইচ আইডি কার্ডগুলো এমন ভাবে মনোযোগ দিয়ে দেখতেছিল যে মনে হয় সে একটি নির্দিষ্ট ব্যক্তির সন্ধান করছে। এরপর আমাদের সেই রুমের ভিতরের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই এজকে নিয়ে কথা বলছিল। সেখানে থাকা কয়েকজন ব্যক্তি জনকে রাগিয়ে দেয়, বলে যে এজ নতুন এসে তোর জায়গা দখল করে নিয়েছে। আসলে জন ছিল ড্রেভের পার্টনার। এইসব কথা শুনে জন এজের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে চায়, কিন্তু এজ জনের কথাগুলো পুরোপুরি ইগনোর করে এবং জনকে সেখান থেকে চলে যেতে বলে, যার কারণে জনের অনেক বেশি মন খারাপ হয়। এর পরের দিন আমরা দেখতে পাই তারা তিনজন একটি মানিকেশ ভর্তি ব্যান নিয়ে কোথাও যেন ডেলিভারি দিতে যাইতেছে। তারা সেখানে শহরের একটি জায়গায় গিয়ে থামে। সেখানে বুলেট কিছু টাকা নিয়ে ডেলিভারি করতে যায়। অনেক সময় যাওয়ার পর যখন বুলেট ফিরে না আসে, তখন ডেভ ওয়াকিটকির মাধ্যমে বুলেটের সাথে কথা বলতে চায়, কিন্তু সেখান থেকে কোনো রিপ্লাই আসে না। কিছুক্ষণ পরে তারা ওয়াকিটকি থেকে বুলেটের হেল্প চাওয়ার শব্দ শুনতে পায়। তখন তারা বুঝতে পারে যে বুলেট কিডন্যাপ হয়ে গেছে। সেই কিডন্যাপাররা ব্যানে থাকা সকল টাকা বুলেটের পরিবর্তে দাবি করে, বলে তোমরা আমাদের ব্যানে থাকা সমস্ত টাকা দিয়ে দাও আর বুলেটকে নিয়ে যাও, আর তা না হলে আমরা বুলেটকে মেরে ফেলবো। এই কথা শুনে ডেভ পুরোই ঘাবড়ে যায়। ডেভ এইচকে বলে, কোম্পানির প্রটোকল অনুযায়ী আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু এইচ তার কথা মানে না। সে বলে আমাদেরকে বুলেটকে বাঁচানো উচিত, কারণ সে আমাদেরই একজন সঙ্গী। তুমি চলে গেলে চলে যেতে পারো, আমি একাই বুলেটকে বাঁচাবো। আর কোনো উপায় না দেখে ডেভও বুলেটকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়।
এরপর তারা দুজন ডাকাতের দেওয়া নির্দিষ্ট একটি লোকেশনে যায়। সেখানে ডাকাতরা তাদের ভ্যানের সামনে ও পিছনে গাড়ি পার্ক করে। সামনে গাড়ি থেকে একজন মুখোশধারী ডাকাত বুলেটকে নিয়ে বাহিরে বের হয় এবং ভ্যানে থাকা লোকদেরকে বলতেছে যে কোনো ধরনের চালাকি করবে না। তোমরা ভ্যানের পিছনের দরজাটা খুলে ভ্যানের সমস্ত টাকা আমাদের গাড়িতে রেখে দাও। এইচ এক এক করে সমস্ত টাকার বস্তা ডাকাতের গাড়িতে রাখতে থাকে। তবে সে ইচ্ছা করে একটি বস্তাও নিচে ফেলে দেয়। এই জন্য সেই গাড়িতে থাকা লোকটি এইচের উপর চিল্লাতে থাকে। এই সুযোগে এইচ একটা ব্যাগ ফেলার অভিনয় করে সে ডাকাতকে মেরে ফেলে। এরপর এইচ একে একে নিখুঁতভাবে সকল ডাকাতদের হেডশট দিয়ে মেরে ফেলে। সে এতটা প্রফেশনাল ছিল যে একটা গুলিও তার মিস হয় না। শেষ ডাকাতকে মারার আগে এইচ বলে, তোরা কার হয়ে কাজ করতেছিস? সেই ডাকাত যখন বলতে না চাইলে এইচ তাকে সাথে সাথে গুলি করে মেরে ফেলে। আর আমরা এই কাহিনী থেকে বুঝতে পারি যে এইচ কতটা ভয়ানক। এরপর এইচ এক এক করে সকল মৃত ডাকাতদের মুখোশ খুলতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না যাকে এইচ মনে মনে খুঁজতেছে। যেহেতু এইচ নিখুঁতভাবে ডাকাতদেরকে মেরেছে, এই জন্য দুজন পুলিশ এইচকে তদন্ত করতে আসে। সেই দুইজন পুলিশ এইচকে প্রশ্ন করে, তুমি যখন ট্রেনিং করেছিলে তখন তো তোমার শুটের স্কিল এভারেজ ছিল, কিন্তু এখন এত ভালো হলো কিভাবে? এইচ উত্তরে বলে, ট্রেনিং এর সময় আমার জীবনের কোনো ঝুঁকি ছিল না, কিন্তু এখন আছে। আমার একটা ভুলে আমাদের তিনজনের জীবনই চলে যেতে পারতো, আর তাই আমি তাদের ভালো করে আমি তাদের হত্যা করেছি। এরপর সেই পুলিশরা এইচকে সেই 6 মাস আগে ঘটে যাওয়া সেই ডাকাতের ফুটেজ দেখায়। তারা এইচকে বলে, তোমার কি মনে হয় সেই ডাকাতের সাথে আজকের ডাকাতের সাথে কোনো কানেকশন আছে? এইসব দেখে এইচ পুরোপুরি সব মানা করে দেয়, কিন্তু এইচের মুখ দেখে মনে হচ্ছে সে কিছুটা জানে এই ঘটনা সম্পর্কে। এইচ যখন রুম থেকে বের হয় তখন ডেইরি এইচকে বলে, এত বড় অ্যাক্সিডেন্ট ঘটার পর আমাদের কোম্পানির পলিসি হচ্ছে তুমি এখন 1 মাস কোনো ধরনের ফিল্ড জব করতে পারবে না। এই 1 মাস তোমাকে অফিসের ভিতরে বসে কাজ করতে হবে। এছাড়া তাকে মানি ক্যাশ রিলেটেড কোনো জব দেওয়া হবে না, কেননা এইরকম ঘটনা ঘটার পর মানুষ ডিপ্রেশনে চলে যায়, যেন তাদের কাজের জন্য বেশ সমস্যা সৃষ্টি হতে পারে। এইসব শুনে এইচ ডেরিকে বলে, তোমার কি মনে হয় আমি কি ডিপ্রেশনে আছি? ঠিক তখনই এইচের সাথে ফটিকো কোম্পানির মালিক দেখা করতে আসে। সে এইচকে ধন্যবাদ জানায় তার কোম্পানির এমপ্লয়িকে বাঁচানোর জন্য। ওনার ডৌরিকে বলে, আমাদের কোম্পানিতে এই ধরনের লোকই প্রয়োজন, কেননা এই ধরনের লোক থাকলে আমাদের টাকা সেফ থাকবে। তাই আমার কথা হচ্ছে তুমি তাকে ফিল্ড জব করার অনুমতি দাও। এরপর আমাদের সেই দুজন পুলিশ অফিসারকে দেখানো হয়। তারা কিং নামে একজন FBI অফিসারের সাথে কথা বলে। সেই পুলিশ কিংকে বলে, আজ যে ডাকাতি হয়েছিল সেই ডাকাতদেরকে এইচ হত্যা করেছে। তখন কিং বলে, এইচ যেভাবে কাজ করতেছে তাকে করতে দাও, আর আমার মনে হচ্ছে এইচ আসলে এখানে অন্য কিছুর জন্য এসেছে। এরপর আমাদের এইচকে দেখানো হয় যার সাথে একজন মেয়ে দেখা করতে এসেছে। সেই মেয়েটি ফটিকো কোম্পানি সকল এমপ্লয়ি এবং সকল সিকিউরিটি গার্ডের ইনফরমেশন দিতে এসেছিল। এর সাথে সে একটি অটোপসি রিপোর্টও দেয়। অটোপসি রিপোর্ট হচ্ছে কোনো হত্যা মামলার একজন নির্দিষ্ট ব্যক্তির শরীরে পরীক্ষা এবং পরীক্ষার বিবরণ অন্তর্ভুক্ত করা। আর আমরা এখানে বুঝতে পারি যে এইচ ফটিকো কোম্পানিতে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। পরের দিন বুলেট এবং এইচ মানি ক্যাশ ভ্যান নিয়ে টাকা ডেলিভারি দিতে যাচ্ছিল। ঠিক তখনই কিছু ডাকাত তাদের উপর হামলা করে বসে। সেই ডাকাতগুলো প্রথমে লুকিং গ্লাস কালো করে দেয় আর টিয়ার সেল গ্যাস গাড়ির ভিতরে ঢুকিয়ে দেয়। অতিরিক্ত গ্যাসের কারণে বুলেট আগে ভ্যান থেকে বেরিয়ে যায়, কিন্তু এইচ মুখে নুমাল দিয়ে একটু দেরিতে বের হয়। এইচ যখন তার মুখ থেকে নুমাল সরায় তখন ডাকাতরা তাকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই দৃশ্য দেখে বুলেট কিছুটা অবাক হয়ে যায় আর তার মনে একটু ঘাবলা লাগে। আসলে এই এইচটা কে? এই ঘটনা শোনার পর কোম্পানির হেড পুরো অবাক হয়ে যায়। এই ডাকাতরা চুরি না করে কিভাবে সেখান থেকে পালিয়ে যেতে পারে? কোম্পানির হেড এইচের কাজ দেখে অনেক খুশি ছিল। সে বলতে থাকে, আমাদের কোম্পানিতে ওর মতো লোকই প্রয়োজন। কিন্তু এখানে ডেইরি এইচের উপর সন্দেহ করতে থাকে। তার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাইতেছে, ডাকাতরা কেন এইচকে দেখে পালালো। অন্যদিকে আমাদের বুলেটকে দেখানো হয় ডেভকে এইচের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা বলছিল। বুলেট ডেভকে বলে, আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। যে ডাকাতগুলো এইচের চেহারা দেখে এমন ভাবে পালিয়ে গেছে মনে হচ্ছে তারা কোনো সিংহকে দেখেছে। তাই আমার মনে হয় এইচ কোনো সাধারণ মানুষ নয়। এরপর আমাদের 5 বছর পরের সিন দেখানো হয় যেখানে এইচ এবং তার ছেলে ডাবিকে দেখতে পায়। তারা দুজনেই সেই দিন কোনো এক জায়গায় যাচ্ছিল। ঠিক তখনই এইচকে মাইক নামে একজন ব্যক্তি কল করে। আসলে মাইকই হচ্ছে সেই ব্যক্তি যে আগের দিশে এইচকে দেখে পালিয়ে গিয়েছিল। মূলত এইচ ছিল মাইকদের গ্যাংয়ের মেইন বস। যাই হোক, মাইক এইচকে ফোন দিয়ে বলে যে একটা প্রবলেম হয়ে গেছে। মাইক বলে যে তোমাকে একটি ফটিকো কোম্পানির ব্যানের লোকেশন দিতে হবে। আসলে সেই ব্যানের লোকেশন যার দেওয়ার কথা ছিল তার বাইক অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য সে আটকে পড়ে যায়। তখন এইচ মাইককে বলে, আমি এখন আমার ছেলের সাথে ছুটিতে আছি, এই ধরনের কাজ আমি এখন করতে পারবো না। তখন মাইক বলে, এই কাজটা এখন তুমি ছাড়া আর কেউ করতে পারবে না, কারণ গ্যাংয়ের সকল মেম্বার এখন বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে। তোমাকে বেশি কিছু করতে হবে না, তুমি শুধু ফটিকো কোম্পানির সামনে গিয়ে দেখবা ব্যান বামে যাচ্ছে নাকি ডানে যাচ্ছে, জাস্ট সেটাই বলে দিলেই হবে। এখন আর কোনো উপায় না পেয়ে এস তার ছেলেকে নিয়ে চলে যায় সেই ফটিকো কোম্পানির সামনে। সে তার ছেলেকে খাবার আনার কথা বলে ব্যানের দিকে নজর রাখতে চেষ্টা করে। এরপর এইচ মাইককে সেই ব্যানের ডিরেকশন বলে দিয়ে তার ফোন ডিসকানেক্ট করে দেয়। তখন এইচ তার ছেলের জন্য খাবার আনতে যায়।
ঠিক তখনই আমরা সিনেমা শুরুর দৃশ্য দেখতে পাই, যেখানে সেই ডাকাতগুলো ভ্যানে থাকা লোকদেরকে মেরে ফেলে। তখন সেই দৃশ্যটা এইচের ছেলে ডেইরিও দেখে ফেলে, যার ফলে ডাকাতরা ডেইরিকে গাড়ি থেকে নিচে নামতে বলে। তখনই ডেইরি তার বাবাকে কল করছিল, কিন্তু এইচ তখন কার সাথে জানি কথা বলছিল। ডেইরি আর কোনো উপায় না পেয়ে গাড়ি থেকে নেমে যায়। ঠিক তখনই এইচ তার ছেলের জন্য খাবার নিয়ে আসছিল, আর ডাকাতরা এইচের চোখের সামনে তার ছেলেকে গুলি করে মেরে ফেলে। কিন্তু তখনই এইচ এই দৃশ্য দেখে ডাকাতের দিকে যেতে থাকে, কিন্তু তখনই একজন ডাকাত এইচকে গুলি করে, আর এইচ মাটিতে পড়ে যায়। এইসব কাহিনী দেখে আমরা বুঝতে পারি যে মুভি শুরুতে ডাকাতরা যে পদচারীকে গুলি করেছিল তারা ছিল ডেইরি আর এইচ। ডাকাতের মধ্যে একজনের চেহারা দেখে ফেলেছিল এইচ। এরপর আমাদের ঘটনা 3 সপ্তাহ পরের সিন দেখানো হয়, যেখানে এইচ একটা হাসপাতালে ভর্তি অবস্থায় ছিল। সেখানে ডাক্তার এইচকে বলে, তোমার শরীরে মোট 6টা গুলি লেগেছিল, যা বের করতে আমাদের 3টা অপারেশন করতে লেগেছে। তোমার শরীর থেকে অনেক রক্ত বের হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তুমি এখনো বেঁচে আছো। দৃশ্য চেঞ্জ করে দেখে এইচ তার ওয়াইফের সাথে একটা রুমে বসেছিল। এইচের ওয়াইফ এইচকে ডিভোর্স দিয়ে দেয়, কারণ সে মনে করে তার ছেলের মৃত্যুর জন্য এইচই দায়ী। সেখানে এইচ আর কিছু বলতে পারে না, কারণ সে নিজেও অনেক দুঃখী ছিল। সেই থেকে এইচ তার ছেলের মৃত্যুর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। এরপর আমরা এজেন্ট কিংকে এইচের সাথে একটা গাড়িতে বসে থাকতে দেখি। আসলে এজেন্ট কিং এইচের হয়ে কাজ করত। এজেন্ট কিং এইচকে বলে, তোমার ছেলেকে কারা মেরেছে আসলে সেটা আমরা জানি না, কিন্তু তোমাকে আমি এই শহরের সকল গুন্ডাদের ইনফরমেশন দিয়ে দিলাম, ফলে এটাকে তুমি তোমার মতো হ্যান্ডেল করো। এরপর এইচ তার গ্যাংয়ের সকল খাস লোকদেরকে ডাকে। সেখানে মাইক এইচের ছেলে মারা যাওয়ার জন্য খুব দুঃখ প্রকাশ করে। এইচ বলে, আমার ছেলেকে যে গুন্ডারা মেরেছে তাদের ইনফরমেশন আমার খুব দরকার। সেখানে থাকা দুজন ব্যক্তি বলে, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সেই লোকদের খুঁজে বাইর করার জন্য, কিন্তু তাদের সম্পর্কে আমরা কোনো তথ্য খুঁজে পাইনি। কেউ বলতে পারতেছে না যে সেই দিনের ডাকাতিরা আসলে কে করেছে। এইচ তাদেরকে বলে, আমার মনে হচ্ছে তোমরা আসলে সেই ডাকাতদের খোঁজার কোনো চেষ্টাই করছো না। আমি জানি না তোমরা কিভাবে সেই ডাকাতদের খুঁজে পাবে, কিন্তু আমাকে তাদের ইনফরমেশন দিতে হবে যত দ্রুত সম্ভব। এরপর এইচের লোকেরা একে একে সমস্ত গুন্ডাদের খোঁজ লাগাতে থাকে। তার মধ্যে একজনকে এইচের আস্তানায় আনা হয়। তারা সেই গুন্ডাকে টর্চার করতে থাকে, কিন্তু সে ওই ডাকাতের ব্যাপারে কিছুই বলে না। এরপর আর কোনো উপায় না পেয়ে এইচের লোকেরা এই গুন্ডার ওয়াইফকে তুলে নিয়ে আসে, যার ফলে গুন্ডা এইচকে জ্যাকসন ব্রাদার্স নামে একজনের নাম বলে, যারা সেই দিন ওই ব্যাংকের ডাকাতি করছিল। তখন এইচ এই কথা শুনে সে গ্যাংদের ধরার জন্য বেরিয়ে পড়ে এবং সেই গ্যাংয়ের প্রতিটা মেম্বারকে মারা শুরু করে। এইচ তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পুরো মরিয়া হয়ে পড়ে। এসব ঘটনার কারণে মাইক অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ প্যাট্রিকের ছেলের প্রতিশোধ নিতে গিয়ে তাদের বিজনেসের পুরো 12টা বেজে যাচ্ছে। এই জন্য মাইক প্যাট্রিককে কিছুদিনের জন্য ব্রেক নিতে বলে। প্যাট্রিকও এই বিষয়টা বুঝতে পারে। সে মাইককে বলে, আমি তাহলে কিছুদিনের জন্য ব্রেক নিতে লন্ডনে যাব, যতদিন আমি না আসি আমার সকল বিজনেস তুমি সামলিয়ে নিও। এরপর আমাদের সেই মেয়েকে দেখানো হয়, যে মেয়ে কিনা প্যাট্রিককে একদিন অ্যাটপসি দিতে এসেছিল, আর এই মেয়েটির নাম হচ্ছে ক্রিস্টি। আসলে প্যাট্রিকের সন্দেহ ছিল এই ডাকাতির পিছনে ফর্টিগং কোম্পানির কোনো সিকিউরিটির হাত আছে, তাই প্যাট্রিক তার সকল ক্রিমিনাল রিপোর্ট মুছে দিয়ে নতুন একটি আইডেন্টিফিকেশন বানাতে বলে, যাতে সে ফর্টিগো কোম্পানিতে এজ এ সিকিউরিটি গার্ড হিসেবে জয়েন করতে পারে। এরপরে আমাদের সিনেমার দ্বিতীয় অংশ দেখানো হয়, যেখানে প্যাট্রিক ফর্টিগো কোম্পানিতে জব করতে এসেছিল। আর এরপরে কাহিনী তো তোমরা সবাই জানোই, এবং এখানে আমরা প্যাট্রিকের আসল উদ্দেশ্য জানতে পারি, কেননা সে ফর্টিগো কোম্পানিতে অ্যাপ্লাই করেছিল। এছাড়া যে অ্যাটপসি রিপোর্টটা ক্রিস্টি প্যাট্রিককে দিয়েছিল ওইটা কারোরই ছিল না, সেটা ছিল প্যাট্রিকের ছেলে ড্রাগির। পরের দৃশ্য আমাদের জ্যাকসন ব্রাদার্স গ্রুপের সকল মেম্বারদেরকে দেখানো হয়। তারা খুবই চিন্তায় ছিল। আসলে তারা অনেকদিন ধরে একটা জায়গায় লুকিয়েছিল, যার কারণে তারা এতদিন কোনো ডাকাতি করতে পারেনি। এই কারণে তাদের জীবনযাপন করতে খুব কষ্ট হচ্ছিল। তারা সকলে যখন তাদের লিডার জ্যাকসনকে আবার ডাকাতি করার কথা বলে, তখন জ্যাকসন এটা করতে বারণ করে, কারণ তারা কিছুদিন আগে কয়েকজনকে হত্যা করেছে। এজন্য পুলিশ তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। এখন যদি তারা কোনো ডাকাতি করতে যায় তাহলে তারা বিপদে পড়তে পারে। আর এখানেই আমরা সেই লোককে দেখতে পাই যার চেহারা প্যাট্রিক দেখে ফেলেছিল, আর এই ব্যক্তিটির নাম হচ্ছে জেন। এরপর আমরা দেখতে পাই সেই দিনের রবারি, যেখানে জেন ওই রবারি প্ল্যান করছিল। সে চাইছিল যে সেই সব কোম্পানি টাকা চুরি করবে যাদের প্রধান কাজ হচ্ছে টাকা ডেলিভারি করা। তারা জানতে পারে ফর্টিগো কোম্পানি টাকা ভর্তি একটি ব্যান যাচ্ছে, যেখানে প্রায় $2 মিলিয়ন রয়েছে, যার কারণে সেই দিন তারা ওই ব্যানটাকে ডাকাতি করছিল। আর এই ডাকাতি করতে গিয়ে জেন প্যাট্রিকের ছেলেকেও মেরে ফেলে। এর 5 মাস পরে জ্যাকসন তার সকল মেম্বারকে একসাথে করে এবং তারা নতুন চুরি প্ল্যান করতে থাকে। জ্যাকসন তাদেরকে বলে, এই চুরিতে আমরা ফর্টিগো কোম্পানিতে প্রায় $160 মিলিয়ন চুরি করতে পারবো। আসলে পুরো বছর একটা দিনে ব্ল্যাক ফ্রাইডে উৎসব পালন করা হয়, আর এই সময় ফর্টিগো কোম্পানিতে মিলিয়ন মিলিয়ন ডলার জমা থাকে। এর কিছুদিন পর এইচ এবং বুলেট কোনো এক জায়গায় টাকা ডেলিভারি দিয়ে তাদের অফিসে ফেরত আসতে থাকে। তখন বুলেট এইচকে বলে, আমি আসলে এইসব টাকার ব্যানের খবর জ্যাকসন ব্রাদার্স গ্রুপে পৌঁছে দিতাম। আমি আগে সেই গ্রুপের একজন মেম্বারও ছিলাম। এছাড়াও আমি অনেক বছর ধরে এই কোম্পানিতে চাকরি করি, আর টাকার ব্যানের খবর জ্যাকসন গ্রুপে বলে দিতে থাকি। এতে করে আমি কিছুটা পার্সেন্টেজ পাই। এখন বুলেট এইচকে তার এই কাজে সাহায্য করতে বলে।
এইচও বুলেটকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে তো আর জানে না কার সাথে কি বিজনেস ডিল করলো। আসলে এইচ এই তথ্য পাওয়ার জন্য এতদিন এই কোম্পানিতে চাকরি করছিল। এরপর বুলেট সেই মানি ব্যান এবং এইচকে নিয়ে চলে যায় জ্যাকসনদের আস্তানায়। সেই গ্রুপের ডাকাতেরা তাদের ব্যানের ভিতরে লুকিয়ে পড়ে। সেই ডাকাতদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হ্যামলেট আর হাতে অস্ত্র ছিল। এরপর বুলেট সেই ব্যান্ডটিকে নিয়ে চলে যায় তাদের কোম্পানির ভিতরে। তখন সেই ব্যানের ভিতরে থাকা ডাকাতগুলো কোম্পানিতে থাকা সকল কর্মচারীকে হোস্টেস বানিয়ে ফেলে। সেখানে থাকা একজন কর্মী সুযোগ পেয়ে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়, যার কারণে পুলিশও খবর পেয়ে যায় যে ফটিকো কোম্পানিতে ডাকাতি হচ্ছে। এই অ্যালার্মের কারণে চোরেরা একটু অমনোযোগী হয়ে পড়ে। এই সুযোগে সেখানে সিকিউরিটি গার্ডরা ডাকাতদের উপর গুলি চালাতে থাকে, কিন্তু জ্যাকসন টিমের সকল মেম্বাররা অনেক হাই কোয়ালিটি শুট পড়ার কারণে গুলির আঘাত তাদের কিছুই হয় না। তাই তারা খুব সহজে গুলি চালিয়ে সিকিউরিটি গার্ডদেরকে মেরে ফেলতে পারে। অন্যদিকে একজন ডাকাত এসকে জিম্মি করে রেখেছিল। এই সুযোগ পেয়ে সেই ডাকাতকে মেরে ফেলে এবং সে নিজেও ডাকাতে শুট পরে ফেলে, যাতে কেউ তাকে চিনতে না পারে। অপর পাশে বুলেট তার আসল চেহারা দেখায়। সে নিষ্ঠুরভাবে ডানা ও ডেপকে মেরে ফেলে। এখানে আমরা দেখতে পাই জেন, বুলেট আর জ্যাকসন ডাকাত দল থেকে বেঁচে আছে। এখানে জ্যাকসনের গায়ে গুলি লেগেছিল, যার কারণে সে অনেক আহত হয়েছিল। এরপরে জেন টাকার ব্যান নিয়ে পুলিশের গাড়ি ধাক্কা দিয়ে টানেলের দিকে যেতে থাকে। তখন জ্যাকসন বুঝতে পারে জেন এখানে থাকা সকল টাকা নেওয়ার জন্য তাদের দুজনকে মেরে ফেলবে। এর জন্য সে জেনকে মারার জন্য বন্দুক বাহির করে, কিন্তু জেন এটা বুঝে যায়, যার জন্য সে জ্যাকসনকে গলা কেটে মেরে ফেলে। এরপর জেন আর বুলেট দুইটা এটিপি নিয়ে চলে যায় টানেলের শেষ মাথায়। সেখানে তার আগে থেকে একটা গাড়ি রেখে দিয়েছিল। সকল টাকা জেন আর বুলেট গাড়ির ডিকিতে রাখতে থাকে। টাকা রাখা শেষ হতে না হতেই বুলেট জেনকে মারার জন্য বন্দুক বাহির করে, কিন্তু বুলেট জেনকে মারার আগে জেন বুলেটকে মেরে ফেলে। এরপর দ্রুত জেন সেখান থেকে চলে আসে। পরের দৃশ্যে জেনকে আমরা দেখতে পাই সে ড্রিঙ্কস করতেছে। ঠিক তখনই সেখানে চুরি করা টাকার ভিতরে একটা ফোনের আওয়াজ শুনতে পাই। মূলত এই ফোনটা এইচ ইচ্ছা করে সে টাকার ভিতরে লুকিয়ে রেখেছিল, যাতে এইচ জেনের লোকেশন ফেস করতে পারে। জেন যখন ফোন রিসিভ করে তখন সে এইচের আওয়াজ শুনতে পায়। তবে এইচ জেনের জন্য তার রুমে ওয়েট করতেছিল। সেখানে এইচ জেনকে বলতেছে 5 মাস আগে তুমি যে ছেলেকে মেরেছো সেটা হচ্ছে আমারই ছেলে। এইচ জেনকে তার ছেলে পোস্টমর্টম রিপোর্ট দেখায়। সেখানে লেখা ছিল যে ডাগির পিস্তথলি ফেটে গিয়েছিল, যার জন্য সে মারা গিয়েছে। যেহেতু তার ছেলেকে এভাবে হত্যা করেছে, তাই এইচও এখন জেনের পিত্তথলিতে গুলি করে, যার কারণে জেন অনেক কষ্ট পেয়ে সেখানে মারা যায়। এরপর এইচ সেখান থেকে চলে যায়, আর চলে যাওয়ার পথে এইচ তার এজেন্ট কিং এর সাথে দেখা করে। এইচ সকল টাকা কিংকে দিয়ে দেয় এবং তার সকল প্রমাণ কিংকে মুছে দিতে বলে। আর বাইরে অলরেডি একটা গাড়ি এইচের জন্য রাখা হয়েছিল, আর এইচ সেই গাড়ি করে সেখান থেকে চলে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর বন্ধুরা, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।